কোকুলাস রোগী নিজের মনের ভেতরের রাগ, ক্ষোভ সেটা কখনোই বাইরের মানুষের সামনে এক্সপ্রেস করতে পারে না, বরং সমস্ত রাগকে সে একদম নিজের মনের মধ্যে চেপে রাখে। আর এরা কিন্তু জন্মগতই বলতে পারেন বা স্বভাবগতভাবে এরা অত্যন্ত হাইলি সেন্সিটিভ, এবং সেন্সিটিভ হওয়ার কারণে খুব সামান্যতেই সহজেই মানে খুব দ্রুত অফেন্ডেড হয়ে যায়। আমি মনে হয় আরেকদিন একটা মানে গল্প বলছিলাম, আমরা দেখি প্রায় মানে বাড়িতেই দেখি এই জিনিসটা, কিন্তু ক্লিনিক্যাল মানে এক্সপিরিয়েন্স, মানে বেশিরভাগ আমরা হয় কি একটা মজার কাজ করি। আজকে দেখেন, আজকে আমি যে কেসটা শেয়ার করবো ওই কেসে কিন্তু আমি মানে ওই রোগীর কাছ থেকেই কোকুলাসের পুরা পিকচার আমরা পেয়ে যাচ্ছিলাম। যখন কনফার্ম হলাম, ওষুধ দিলাম, দেওয়ার পরে কোকুলাস দেওয়ার পরে তার এটা একদম মানে মিরাকলাসলি তার প্রবলেমটা ভালো হয়ে গেল। হওয়ার পরে আমি ইচ্ছা করেই তার কাছ থেকে ওই জিনিসগুলো জানতে চাচ্ছিলাম নিজেকে ভেরিফাই করার জন্য। আচ্ছা দেখি তো কোকুলাসের পূর্ণ স্বভাবগুলো তার সাথে মিলে কিনা। এবং মজার ব্যাপার, প্রত্যেকটা জিনিস আমার তখন মাথায় যা যা আসছিল সব এসপেক্ট একদম মিলায় দেখলাম যে সে কোকুলাস ঠিকই ছিল এবং ইয়ে হলো। ওটা আমার একটা শেখাও হলো আর কি। তো আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমার মানে অনেক কোকুলাসের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি, ইভেন দেন আপনাদেরও যাদের অভিজ্ঞতা আছে, আপনারা যদি একটু রিভিউ করেন, পেশেন্ট গুলার কথা মনে রাখেন, তাহলে দেখবেন যে এরা কিন্তু রাগ প্রকাশ করতে পারে না, ভিতরে থাকে, আবার খুব সেন্সিটিভ। ধরেন যে দুই একটা একটু ইয়ে হয়ে গেল, অমনি অফেন্ডেড হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু তার মানে ক্যারেক্টার, তার চরিত্রের একটা বিশেষ বিষয় আর কি। হ্যাঁ, খুব বিষয় মানে রাগ তো বাহির করতে পারতেছে না, আবার সেন্সিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওই যে আমি মনে গতদিন বলতেছিলাম যে শাশুড়ির জন্য সবকিছু করে, বাড়ির জন্য সবকিছু করছে, কিন্তু সে অসুস্থ, সে সবাইকে বলে রেখেছে যে আমার এই আমি খুব অসুস্থ, আমার কোমর ব্যথা, আমার হাতের ব্যথা, আমার ঘাড়ের ব্যথা, আমি করতে পারতেছি না। তো এত কিছু সত্ত্বেও সে যখন কাজ করছে, তখন শাশুড়ি যখন এসে বলে এত সময় লাগে, তুমি তো আগে ভালো ছিল, আগে তো টাইম মতো করতে, এইগুলা কথা, এইগুলা তাকে খুব অফেন্ড করে, খুব খোঁচা দেয়। সে মনে করে যে তারা তো শুনলো যে আমি অসুস্থ, কোথায় আমার পাশে দাঁড়াবে, আমার ইয়ে করবে না, আমাকে ইয়ে করছে, কথা শোনাচ্ছে। এই রকমটা কিন্তু আপনি ছোট বড় সবার ক্ষেত্রে আপনি এই এই ধরনের সেন্সিটিভিটি আপনি যদি একটু যাচাই করেন তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, তো এটা একটা বিষয়, অফেন্ডেড হয়ে যায়, মূল্যায়ন পেল না। হ্যাঁ, আমাকে কোথায় ইয়ে করবে, মানে কি বলবো, রেসিপ্রোকাল দিবে, প্রশংসা করবে না, উপরন্তু আমাকে খোঁচা মারছে। এই বিষয়গুলা তার কাছে খারাপ লাগে, সে এই কষ্টগুলা নেয়। ঠিক আছে, আর পরে কি ছিল, পরের স্লাইডটা ছিল যে সামনের মানুষটির এই বড় ভুল সহজে মন থেকে ক্ষমা করে এবং চলে যায়, এবং নিজে সেই ভুলের কারণে নিজের কষ্ট নিরাশা তৈরি করে। আচ্ছা, ক্ষমা করে দেওয়ার মেন্টালিটিটাও কিন্তু আছে। আমরা ওই যে সেদিন যে গল্পটা বললাম যে পাশের বাড়ির ভদ্রলোক বারবার তার সামনে এসে ময়লা ফেলে দেয়, সে কিন্তু বারবারই সে ভুল করতেছে, দু একবার বলছে, তারপরেও সে ওই বারবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেছে আর তাকে ক্ষমা করে দিচ্ছে, তাকে সুযোগ দিচ্ছে, তাই না? তারপরে আমরা ওষুধ দেওয়ার পরে তার ওই যে ওহ দিয়ে তার ডালনেসটা ভেঙে গেল, ডালনেসটা ভেঙে যাওয়ার পরে সে কিন্তু ওই ভদ্রলোককে বলতে পারলো যে আপনি এখানে ফেলেন না, বরং বাইরে ফেলেন। তো যাক, আমরা একটু প্রিভিয়াস দিনের দুই চারটা কথা বলে নিলাম, একটু রিভাইজ হলে ভালো লাগে। আমাদের আস্কিং নাথিং ফর কি বলেছিলাম, এটা পড়া হয়নি। আচ্ছা, এইটা আমি আপনাদেরকে বন্ধ করি, প্রয়োজন হলে চালু করবো। খুবই মানে কাজের
এবং খুব মূল্যবান একটা বিষয় আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। হ্যাঁ, আপনারা দয়া করে সবাই এটা নোট রাখেন। অনেক সময় হয় কি আমি কিছু বলতে চাই, সেগুলা দেখা যাচ্ছে বলতে বলতে মাথা থেকে আউট হয়ে যায়। এ খুবই স্বাভাবিক, আমার এটা খুবই হয়। একটা থিম থাকে, ওই থিম থেকে আমি হারায় যাই। আবার কিছু কিছু জিনিস বলতে চাই না, সেটা আবার মুখ থেকে বার হয়ে যায়। হ্যাঁ, তো আমি আপনাদেরকে এখন যা বলছি আপনি মনোযোগ দিয়ে শোনেন। আমি কি গতদিন আপনাদেরকে বলেছিলাম কিনা আমার মনে পড়ছে না, পালসিটিলা এবং কোকুলাস রোগীর মধ্যে আমি কি পার্থক্য বলেছিলাম? না স্যার, বলেন নাই। বলেন নাই। বলেন না স্যার। আমার তো মনে হচ্ছিল বলছিলাম। খুব ভালো করে বোঝেন, পালসিটিলাও কিন্তু এরকম এল্ডিং, তারপরে এই থেমে যায়, মাইল, এগুলো সব কিন্তু পালসিটিলা আছে। খুব একটা লাইন দিয়ে পার্থক্য। মেডিসিন তো দুটোই বড়, পালসিটিলাও বড়। পালসিটিলা তো আমি ক্লাস নিয়েছি, আবার ক্লাস নিব, ঠিক আছে? আর কোকুলাস তো চলছেই, কোকুলাসের আরেকটা ক্লাস নেব এবার অন্য অ্যাসপেক্টে। আর যারা মনে করছেন যে প্রিভিয়াস গুলা নিয়ে ওগুলা আগে করব, এই ক্লাসগুলোকে পরে করব, তারা আবার ভুল করবেন। কারণ আমরা তো আপডেট হচ্ছে, এই কারণে নিয়ম হলো এই যে এখন আমি আপনাদেরকে হিরোইনাম গত মাসে শেখালাম, আর মানে গত মানে এটা রানিংই ধরলাম, আর এই কুকুলাস চলছে, আজকে শেষ করে ফেলবো, অথবা সামনের দিন হয়তো আধা ঘন্টার একটা ক্লাস নিলেও নিতে পারি, আজকে মনে শেষ হবে না। তো এই ওই কোকুলাসের এই এটা আপনারা এখানে শেষ করে ফেলবেন। আমরা নতুন বছরের নতুন মাসের ক্লাস শুরু যখন করব, এই এই ভিডিওগুলো কিন্তু নাই হয়ে যাবে, অথবা এটা মাথায় রাখবেন, রেখে আপনারা ক্লাসগুলো করবেন। তো যাক, আমি যেটা বলছিলাম, পালসিটিলা এবং কোকুলাস রোগীর মধ্যে মাত্র একটা লাইনে বা একটা মাত্র শব্দ দিয়েই পার্থক্য করতে পারবেন, মাত্র একটা ওয়ার্ডে তফাৎ করতে পারবেন। এটা আবার যারা নতুন তারা কিন্তু বুঝতে পারবেন না, কারণ পালসিটিলা তো আমি অলরেডি শিখাইছি, তাই না? এই জাস্ট আপনারা এই ইয়াটা মনে রাখেন এবং এটা নোট করে রাখেন। সেটা কি, পালসিটিলা রোগী নিজের জীবনে মানে তার লাইফে সব সময় সামনের মানুষের কাছে, অপরের মানুষের কাছে, তার পার্টনারের কাছে, তার গার্জেনের কাছে, তার প্যারেন্টস এর কাছে, মানে তার অপোজিটে যে আছে, তার আইপিআর, তার কাছে কি চাই? অ্যাপ্রিসিয়েশন আশা করে। ঠিক আছে, কি বললাম? অ্যাপ্রিসিয়েশন। পালসিটিলা কি চাই? অ্যাপ্রিসিয়েশন। এই ওয়ার্ডটা খুব ভালোভাবে মাথায় গেঁথে রাখুন, অ্যাপ্রিসিয়েশন, খুব ভালো করে রাখেন। অপরদিকে কোকুলাস কি চাই? কোকুলাস তার লাইফে তার পার্টনারের কাছে, তার আইপিআর এর কাছে, তার প্যারেন্টস এর কাছে, তার শাশুড়ির কাছে, তার ননদের কাছে কি চাই? কি চাই কেউ জানেন? কেউ জানেন না? আচ্ছা, আমি আপনাদেরকে শেখাই দিই, ওয়ার্ডটা লিখে রাখেন। সে আশা করে হচ্ছে রেসিপ্রোকেশন। রেসিপ্রোকেশন আমি বুঝাই দিচ্ছি, রেসিপ্রোকেশন। তাহলে পালসিটিলা কি চাচ্ছে? অ্যাপ্রিসিয়েশন। পার্টনারের কাছে কি চাই? অ্যাপ্রিসিয়েশন। আর কোকুলাস চাই হচ্ছে রেসিপ্রোকেশন। এই দুইটা ওয়ার্ড কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। পালসিটিলা অ্যাপ্রিসিয়েশন, সেভাবে মনে মনে ভাবে, এবং আপনার কাছে এসেও বলতে পারে যে ডাক্তার সাহেব, আমি মানুষের জন্য যতই ভালো করি কাজ করি না কেন, কেউ মুখে একটিবারের জন্যও বলে না যে আমি ভালো কাজ করেছি, কেউ আমার প্রশংসা করে না, এটাই আমার দুঃখ। পালসিটিলার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানেন? কি পালসিটিলাকে পালসিটিলা রোগীতে বানায় দেয়? সেটা হলো অ্যাপ্রিসিয়েশন। এত করি, শাশুড়ির জন্য পা টিপে দিলাম, এই করলাম ওই করলাম, একটা বড় প্রশংসা করে না, এটাই তার জীবনের বড় দুঃখ। নোট করলেন তো? অপরদিকে কোকুলাসের দুঃখ হলো রেসিপ্রোকেশন না পাওয়া। রেসিপ্রোকেশন না পাওয়া এর মানে হলো, আমি যদি নিজের জীবন দিয়ে অন্য কোনো মানুষের কোনো উপকার করি, ভালো করে থাকি, তবে সামনের মানুষের উচিত তো হবে বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়ানো, আমার উপকার করা। আমি
সকালবেলা উঠে শাশুড়ির জন্য চা বানাই, রুটি বানাই, এই করি ওই করি, পাটি বেঁধে সবকিছু করি। আজ আমি আমার হাতে ব্যথা, কোমরে ব্যথা, মাজা ব্যথা, আজকের দিন তো অন্তত পক্ষে হলে শাশুড়ি একটু রান্নাটা দেখবে, একটু আমাকে এসে হেল্প করবে। তার রান্না করার দরকার না, আমার পাশে এসে দাঁড়ায় একটু হেল্প করবে। এরা ভাবে যে আমি যদি মাঝরাতে নিজের ঘুম নষ্ট করে অন্য কারো জন্য জেগে বসে থাকতে পারি, তবে আমার কষ্টের দিনে অন্য মানুষটিও আমার জন্য মাঝরাতে জেগে বসে থাকতে পারত। কিন্তু যখন বাস্তবে এমনটা ঘটে না, তখন কোকুলাসের মনে তীব্র কষ্ট হয়। কিন্তু সে মুখে কিন্তু কাউকে কিছু বলে না, কিচ্ছু বলবে না। এটাই হলো কোকুলাসের একদম খাস ক্যারেক্টার। তার চরিত্রের খাস দিকটা হলো এটা। আমি তো করেছিলাম, জ্বর এসেছে, আমি তো জলপট্টি দিয়ে দিয়েছিলাম, আমি তো সারা রাত জেগে তার দিয়েছিলাম। আজকে আমি অসুস্থ, তার 101 ডিগ্রি জ্বর, তাতে এরকম আমি সেবা করেছিলাম। আর আজকে আমার 104 ডিগ্রি জ্বর, অন্তত পক্ষে সে বসে থেকে আমার মাথায় তো হাত বুলাবে, সেটাও তো করেনি। কিছু তো বলুক, কিছু তো করুক, কিন্তু সে মনে মনে চাচ্ছে, কিন্তু মুখে কাউকে কিছু বলছে না। এটাই হলো কোকুলাসের স্পেশাল ক্যারেক্টার। এই দুইটা ওয়ার্ড আপনারা খুব ভালো করে মনে রাখবেন। কোকুলাসের জীবনে রেসিপ্রোকেশনের প্রয়োজন। সে বলে, আমি স্বভাবের দিক থেকে খুবই কেয়ারিং, মানুষের সব বিপদ নিয়ে আমার অ্যাংজাইটি হয়, যে কেউ কোনো বিপদে পড়লো সেটা নিয়ে আমি অ্যাংজাইটিতে ভুগি, আমার টেনশন হয়। অন্যের বিপদে আমি সব সময় ঝাঁপায় পড়ি, ডাক্তার সাহেব আমি প্রচুর হেল্প করি। তখন আমি এই ধরনের রুগী আসলে আমি প্রশ্ন করি, আচ্ছা অন্য কোনো মানুষ যখন আপনার বিপদে এগিয়ে আসে বা আপনাকে হেল্প করে, তখন আপনার কেমন লাগে? তখন রুগী বলে, ডাক্তার সাহেব অন্যের সাহায্য পেতে কার না ভালো লাগে বলুন? সাহায্য পেতে তো সবারই ভালো লাগে ডাক্তার সাহেব। এবার আমি বলি যে কেউ কি নিজে থেকে এসে আপনাকে হেল্প করে কি করে না সেটা বলেন। আপনাকে কি এরকম কেউ হেল্প করেছে? আপনি বিপদে পড়েছেন আর কেউ আপনাকে এসে হেল্প করেছে? তখন সে বলবে যে স্যার, কেউ যদি নিজে থেকে এসে হেল্প করে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু আমি কখনোই নিজের মুখে কারো কাছে সাহায্য চাই না। এই জায়গাটাই হচ্ছে কোকুলাসের স্পেশাল একটা রুব্রিক্স চলে আসে, যে রুব্রিক্সটা আমি একটু আগেই আপনাদেরকে দেখালাম। এটা আপনারা নোট করে নিতে পারেন, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হলো আস্কিং নাথিং ফর। তার ভিতরটা চায় কিন্তু সে কোনো কিছুই চাচ্ছে না, ঠিক আছে? আস্কিং নাথিং ফর লিখে নিতে পারেন। সে নিজের মুখে কারো কাছে কোনো কিছু চায় না, তার নিজের মুখে কিছু চাই না, কিন্তু তার মনের ভিতরে রেসিপ্রোকেশনের একটা সূক্ষ্ম ইচ্ছা লুকিয়ে থাকে। আস্কিং ফর নাথিং, আস্কিং ফর নাথিং মানে হলো এটা না, এখানে লেখা আচ্ছা থাক। আস্কিং ফর নাথিং এর মানে হলো আমি নিজের মুখে কিছু চাইবো না, তবে সামনের মানুষটা যদি নিজে থেকে আমাকে কিছু দিয়ে দেয় তবে খুব ভালো হয়। আমি চাইবো না, কিন্তু সামনের জন যদি আমাকে কিছু দেয় তাহলে খুব ভালো হবে। তাহলে দেখেন আমি কত সুন্দর ওয়ার্ড কিন্তু আমি আপনাদেরকে শেখাচ্ছি, ওয়ার্ড দিয়ে দিয়ে আমি মেডিসিন শেখাচ্ছি। পালসেটিলাও শিখাই দিলাম, পপুলাসও শিখাই দিলাম, চমৎকার না? তো আপনারা এই রেসিপ্রোকেশন শব্দটা খুব ভালো করে নোট করে রাখেন। আমি আরেকটু বুঝাতে চাই, হ্যাঁ আরেকটু বুঝাতে চাই। আমাদের এখানে কে কে আছেন? আমাকে আমাদের এই ক্লাসগুলোকে ডিস্ট্রিবিউশন মানে অ্যাডভার্টাইজিং এর জন্য, তারপরে বিভিন্ন সমৃদ্ধ করার জন্য অনেকে সবাই সহযোগিতা করেন, কিন্তু স্পেশালি আমরা ডক্টর আবুল বাশার, ডক্টর কাশ্মীর রহমান, তারপরে নাসির উদ্দিন নাই, ডক্টর নাসির উদ্দিন, হ্যাঁ ইনাদেরকে আরাফাত ভাই, ডক্টর আরাফাত, ইনারা নাই কেন জানি না। তো ইনাদেরকে আমরা মোটামুটি বলি যে আপনারা একটু প্রচার করবেন, এবং যদি আপনারা
মানে কেউ আপনাদেরকে জানতে চাই বা আপনারা আমাদের ক্লাসে জয়েন হতে বলবেন, ইনারা করেন আর কি, মানে আমাদের ক্লাসের প্রচার এবং প্রসার তাদের কাছে। আপনারা সবাই করেন, আমাদের শামসুজ্জোহা ভাই থেকে শুরু করে সবাই করেন, কিন্তু ইনারা স্পেশালি আমরা ওনাদের নাম দিই আমাদের অ্যাডভার্টাইজ গুলোতে, তাই না? তো ওনারা আমাদের প্রচার প্রসারের কাজ করছে এবং মোটামুটি আমাদের সবকিছুই এনারা মেনটেন করে। আমি অ্যাডমিন, যদিও এই ক্লাস পরিচালনা অ্যাডমিন এখানে সিয়াম আছে, বাসার আছেন, ওনাদেরকে আমরা বানাই। তারা, আপনারা যারা দেরিতে আসেন তাদেরকে অ্যাড করে নেন। হ্যাঁ, তারা কিন্তু খুব ভালোভাবে কাজ করে, কেউ কিন্তু খারাপ কাজ করে না। তো আমি ধরেন এই যে কাশ্মীর আপাকে দেখলাম বা বাসার ভাইকে দেখলাম, আমি ক্লাসে তাদের উদ্দেশ্যে বলছি, আমি আমার এই ক্লাসে যতগুলো মূল্যবান ওয়ার্ড বলছি সবগুলার নোট কিন্তু তৈরি করে রাখবে। তাদের রাখাটাও একটা কাজ, তারা রাখছে। এবং প্রত্যেকটা ওয়ার্ডের একটা মূল্য নির্ধারণ করেন, একটা করে ওয়ার্ড একটা করে মূল্য থাকবে, এবং প্রত্যেকটা ওয়ার্ডের মূল্য কত হলো এটা আপনারা সবাইকে জানাবেন, এবং সে অনুযায়ী প্রত্যেকের কাছে আলাদা আলাদা চার্জ বা ফি আদায় করে নেবেন। আমি বুঝাতে পারলাম? কাশ্মীর আপা যেটা করবেন সেটা হচ্ছে, আমাদের যতগুলো ওয়ার্ড শিখালাম সেই ওয়ার্ড গুলার আলাদা আলাদা একটা মূল্য নির্ধারণ করবেন, যেটা 10 টাকা। হ্যাঁ, আমি 5টা ওয়ার্ড শিখাইছি, তাহলে 5 গুণ 10 মানে 50 টাকা করে ফি আদায় করে নেবেন। কি খারাপ লাগছে শুনতে? এবার বলেন, এইটা কি হলো? এটা কি অ্যাপ্রিসিয়েশন হলো নাকি রেসিপ্রোকেশন? বলেন। এটা রেসিপ্রোকেশন হলো। রেসিপ্রোকেশন হলো। আচ্ছা, আর কেউ বলেন। না স্যার, এটা হবে অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন নিলেন, মুখে বললেন না যে, মুখে বলবে না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি কিন্তু জাস্ট একটু ফান করলাম, ফানটা মনে হয় একটু সিরিয়াস হয়ে গেছে, আপনারা কেউ উত্তর দিলেন না। এইটা কিন্তু অ্যাপ্রিসিয়েশন হলো না, এই সরি, রেসিপ্রোকেশন হলো না, এটা অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন হলো যা মুখে প্রকাশ করা হয়, নোট করে নেন। অ্যাপ্রিসিয়েশন হলো যা মুখে প্রকাশ করা হয় বা কোনো আর্থিক পুরস্কারের মাধ্যমে দেওয়া হয়। আমি এত বড় কাজ করলাম, এটা হলো পুরস্কার হিসাবে পাইলাম। আমি এতগুলো ওয়ার্ড শিখালাম, এর জন্য এই এত টাকা পেলাম। এটা হলো অ্যাপ্রিসিয়েশন। আর রেসিপ্রোকেশন হলো, আমি যদি কাউকে 10 টাকা দিয়ে থাকি, সামনের মানুষের কাছ থেকে আমি অন্তত পক্ষে 10টা টাকা আমি ফেরত পাই, এটা আমি চাই। আমি সামনের জনের জন্য যতটুকু করেছি সেও আমার জন্য ঠিক ততটুকুই করবে। ঠিক আছে, আচ্ছা সে যদি আমার জন্য ততটুকু নাও করতে পারে কোনো ব্যাপার না, কিন্তু মুখে তো অন্তত পক্ষে একটু মিষ্টি কথা বলবে, একটু একটু অ্যাপ্রিসিয়েশন দিয়ে দেওয়া উচিত, একটু অ্যাপ্রিসিয়েশন দিয়ে দিল, তো অন্তত পক্ষে এটুকু আমি ডিজার্ভ করি, মুখে বলুক অ্যাপ্রিসিয়েশন। এটা আবার কি লিখে দেব বলেন তো? আপনাদের মন থাকে না পড়ালেখায়, এটা একটু সমস্যা। আমি তো এত সুন্দর করে বারবার অ্যাপ্রিসিয়েশন রেসিপ্রোকেশন বলতেছি, একটু না বুঝতে পারলে কিভাবে হবে? হ্যাঁ, তো অন্তত পক্ষে আমি একটু ডিজার্ভ করি, আই ডিজার্ভ দিস, বুঝতে পারছেন? কিন্তু মুখে বলবে না। তো পপুলাস মনে মনে ভাবে আমি এই রেসিপ্রোকেশন পাওয়ার যোগ্য বা ডিজার্ভ করি। রেসিপ্রোকেশনের ক্ষেত্রে সে মুখে দাবি করে না, কিন্তু সে ভাবে অন্তত এতটুকু হওয়া উচিত ডাক্তার সাহেব, অন্তত এতটুকু তো আমি পেতে পারি। অন্তত পক্ষে শাশুড়ি, আমি ঠিক আছে আমি কষ্ট করে রান্না করছি, অন্তত পক্ষে আমার শাশুড়ি এসে পাশে তো দাঁড়ায় থাকবে, একটু লবণটা একটু পানিটা আগে দিলেও তো আমার এই ব্যথাটা ইয়া হয়। দিস ইজ রেসিপ্রোকেশন। তাই রোগী আপনার সামনে কোন স্টাইলে কিভাবে কথা বলছে, হাউ হি সেজ, এই পয়েন্টটা কিন্তু হোমিওপ্যাথিতে ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মেডিসিনের হাউ বোঝাটা অত্যন্ত জরুরি। এখন ধরুন আপনারা প্রত্যেকেই কোনো না কোনো অঞ্চলে প্র্যাকটিস করছেন, এখানে যারা আছেন অনেকেই সিনিয়র যারা আছেন তারা তো প্র্যাকটিস করেন, কেউ রিমোট এরিয়ায় আছেন,
কেউ শহরে আছেন, কেউ মফস্বল শহরে আছে, কেউ থানা লেভেলে আছেন। তো সেখানে একজন মনে করেন যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় একজন আছেন, একদম গ্রাম অঞ্চলে একজন আছেন। তো গ্রামীণ একজন রুগী আপনার সামনে এসে অ্যাপ্রিসিয়েশন বা রেসিপ্রোকেশন শব্দ দুটো কিভাবে মুখে বলবে? সে এসে কি আপনার সামনে এই ওয়ার্ডগুলো ইংরেজিতে বলবে যে ডাক্তার সাহেব আমার অ্যাপ্রিসিয়েশন পাই, আমার অ্যাপ্রিসিয়েশন দরকার? না না ডাক্তার সাহেব আমার রেসিপ্রোকেশন দরকার। বলবে না, অবশ্যই বলবে না। তাই আপনাদেরকে এই ইংরেজি শব্দগুলো নিজেদের অঞ্চলের মাতৃভাষায় কনভার্ট করে নিতে হবে। আপনারা যে অঞ্চলে প্র্যাকটিস করছেন সেখানকার মানুষ যেভাবে কথা বলে, যেমন নোয়াখালীর আমাদের শহীদুল্লাহ ভাইয়ের নোয়াখালীর রুগীর ক্ষেত্রে নোয়াখালী ভাষায় কথা বলবে। এখন নোয়াখালীর একজন রুগী অ্যাপ্রিসিয়েশন বা রেসিপ্রোকেশন শব্দ দুটো কিভাবে বলবে? এই সব রুগী যদি এই শব্দ দুটো সরাসরি নাও বলে, তাও আপনাদেরকে নিজেদের ভাষার আলোকেই তার কথার মধ্যে ওয়ার্ড দুটো খুঁজে বের করে নিতে হবে। আমি রুগীকে কিভাবে জিজ্ঞাসা করব? রুগীকে বলবো কেউ যদি আপনার কাজের প্রশংসা করে, কেউ যদি আপনার কাজের প্রশংসা করে বলে যে হ্যাঁ আপনি তো ভালো করছেন, আপনার পিঠ চাপড়ায় দিল, বাহ খুব সুন্দর, তখন তো এইটা হলো রুগীর এই ইয়েটা হবে অ্যাপ্রিসিয়েশন। সামনের মানুষটা আপনার প্রশংসার গুণগান করতেছে। আর একটা কথা যেটা আমরা তাকে বলবো যে আপনার ভালো লাগে যে আপনি যা চাচ্ছেন সেটা না হোক পুরোপুরি হচ্ছে না, অন্ততপক্ষে সামান্য হলেও কেউ একটু বিপদে আসুক, এরকমই তো চান যে হ্যাঁ এটাই আমার চাওয়া। এটা হলো রেসিপ্রোকেশন একটা স্টাইল। আমি একটু ছোট করে বললাম, এইভাবে আপনারা আপনাদের মতন করে বুঝে নেবেন। আচ্ছা, পরের স্লাইডটাতে আমরা চলে যাই। কেউ তার ক্ষতি করলেও তিনি অন্যের ভুল ত্রুটি সহজেই ক্ষমা করে দেন। এখন আমি এই জায়গাটা রেখে দিলাম এখানেই, এটা তো বুঝেই গেছেন সহজে ক্ষমা করে দিচ্ছে। আমি আপনাদের সাথে আমার একদম প্র্যাকটিস লাইফের প্রথম দিকের একটা চমৎকার কেস, প্র্যাকটিক্যাল কেস শেয়ার করছি। আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, রোগীকে বোঝার চেষ্টা করবেন। এটা আমার অনেক পুরনো কেস, এই কারণে অত ওই রকম মানে ট্রেডিশনালি আমি আপনাদেরকে যেরকম কেস টেকিং এ ইয়ে শোনাই সেই লেভেলে আমি বলতে পারছি না। আমি রোগীকে বোঝানোর জন্য যেটুকু প্রয়োজন আমি সেই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি। রোগীটা একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছিল। তার 4th গ্রেডের প্রোল্যাপড হেমোরয়েড। 4th গ্রেডের কি বলেন তো? 4th গ্রেডের হেমোরয়েডে কি হয়? যেটা হাত দিয়ে ভিতরে ঢুকানো যায় না। এক্স্যাক্টলি। সে এরকম ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি ছিলেন এবং হাসপাতালের সার্জন তৎক্ষণাৎ তার হেমারয়েডক্টমি যেটাকে বলে, মানে পাইলস অপারেশন করার জন্য একদম রেডি ছিল। কিন্তু রুগী এবং তার স্ত্রী তার মিসেস দুজন মিলে বলে যে না ডাক্তার সাহেব অপারেশন করবো না, অপারেশন রিফিউজ করে হয়েছিল। তো রুগীর এক আত্মীয়, আমার খুব মানে কাছের লোক আর কি, মানে রেগুলার আমার পেশেন্ট, তার রেফারেন্সে রুগীর স্ত্রী হসপিটাল থেকে সরাসরি আমাকে ফোন করেছিলেন তার ট্রিটমেন্টের জন্য। রিলিজ নেওয়ার আগেই আমাকে ফোন দিয়েছেন যে হাসপাতাল থেকে ওনার স্ত্রী, মানে বলা যায় উনি মহিলা, কাঁদো কাঁদো কণ্ঠে আমাকে ফোন করলেন যে আমার স্বামী কিছুতেই অপারেশন করতে চাচ্ছে না, ওইদিকে সার্জনরা বলছে যে এখনই অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে, আর ওনার অসহ্য পেইন, এইরকম বড় বড় পাইলস বাড়ায় গেছে, হাত দিয়ে ঠেলেও ঢুকানো যায় না। তো সার্জন বলছে যতক্ষণ না এই পেনটা কিছুটা কমবে, আমরা কিছু পেন কিলার দিচ্ছি, ওষুধ দিচ্ছি, ইনজেকশন করছি, ব্যথা কমলে আমরা ওনার অপারেশন করবো, ওখানে থাকেন। দ্বিতীয় বিষয় হলো পেশেন্ট পার্টি অপারেশন করতেই চাচ্ছে না, পেশেন্টও চাচ্ছে না, পেশেন্টের বউ চাচ্ছে না। তো রুগী আক্ষরিক অর্থে সার্জনের হাতের মুঠোয় ছিলেন, এক গাদা ওই স্যালাইন দিয়েছে, স্যালাইন লাগাই দিয়েছে, আর
আপনার ইনজেকশন পুশ করে দিয়েছে। অপারেশন থিয়েটারে যাওয়ার জন্য একদম সম্পূর্ণরূপে প্রস্তুত। সার্জেন্টের অ্যাডভাইস ছিল, কিন্তু ওনারা মন থেকে অপারেশন করতে চাইছিলেন না। তো প্রথম কথা হলো, রুগী যখন হাসপাতালের বেডে শুয়ে আছে এবং তার হাতে, হসপিটালে গেলে কি হয়, আগে একটা স্যালাইন লাগায় দেয়, এরকম একটা সিচুয়েশন কল্পনা করেন, এরকম একটা মুভি দেখেন, আর আমি আছি আমার চেম্বারে আমার সিটে, আমি তার জন্য কি করতে পারি? তার তো এখনই অপারেশন করে দিবে, ব্যথাটা না থাকলে ওই কোনো কথাই ছিল না, ওই তখনই কেটে ইয়ে করে দিত, সাফা করে দিত। ঠিক আছে, আমি কি করতে পারবো এখানে? আমি কি হসপিটালে যে কিছু হেল্প করতে পারবো? আমি কিন্তু করতে পারি না। কিন্তু ওনার ওয়াইফ আমাকে ফোন করে কিছুক্ষণ পর আবার ফোন করছে, ফোন করে বলে যে, আমি ওনাকে বললাম যে দেখেন আপনারা অপারেশন করায় নেন, আমি তো হসপিটালে যেতে পারছি না, আমি রুগী না দেখেন কিভাবে কি করব। তো ওনার ওয়াইফ আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে আমি হসপিটালে থেকে রিলিজ নিয়ে বাসায় নিয়ে যাব, আমি রিলিজ অর্ডার সই করে নিয়েছি। তো ওখানে আমাকে স্পষ্ট লিখতে হয়েছে যে রোগীর অবস্থা আশঙ্কাজনক, যদি কোনো কিছু খারাপ হয়ে যায়, তার অবস্থা বিগড়ে যায়, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না। এটা তো লেখাই থাকে, সে সই করে দিয়ে আসছে। ওনার স্ত্রী বলতেছেন যে আমরা কাগজে সই দিয়ে আসছি এবং আমরা রোগীকে বাড়ি নিয়ে যাচ্ছি, আমরা বাড়ি পৌঁছানোর সাথে সাথে আপনার সাথে সরাসরি কন্টাক্ট করছি। হ্যাঁ, ওইদিকে সার্জন কিন্তু তাকে বলতেছে যে দেখেন আপনারা আবেগের বশীভূত হয়ে কোনো ভুল ডিসিশন নেবেন না, এরকম অবস্থায় রুগীকে হাসপাতাল থেকে বের করা মানে একদম কবরে নিয়ে যাওয়া, রুগীর জান চলে যেতে পারে, ওনার যে সিভিয়ার অবস্থা ছিল। তো যাক, হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বাড়ি যাবো, এখানে থাকবো না, স্যালাইন লাগানো অবস্থায় বাড়ি চলে গেছে, আমরা ব্যথা ট্যাথা কমুক তখন আসবো। তো যাক, এখন রুগী তো আর আসেনি, ওই জিনিসপাতি লাগানো আছে স্যালাইনের ইয়ানে। তো রুগীর মিসেসই আমাদের চেম্বারে আসলেন। তো ওনার সাথে কথা বলার পরে ওনাকে বললাম যে নিয়ে আসলেন না কেন? কোনোভাবেই সম্ভব না, অ্যাম্বুলেন্সে করে বাড়ি নিয়ে গেছি, আর ওইভাবে যে রাখা আছে। তো ওনার সাথে কথা বলে আমি রুগী না দেখেই প্রেসক্রিপশন করলাম, প্রেসক্রিপশন করে ওষুধ দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিলাম। সে সময় আমি কিন্তু রুগীর সাথে ফোনেও কথা বলিনি, কারণ উনি ফোনে কথা বলার কন্ডিশনে ছিলেন না, বলতেও চাচ্ছিলেন না। ওনাকে ওই যে পেন কিলার দিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছে, ওই নিয়ে উনি ছিলেন ওই রকম হয়ে। তো যাক, রুগীকে নিজের চোখে দেখিনি, ওনার সাথে কথা বলিনি। আর ওই যখন ইয়েছিলাম তখন এরকম আজকের মতো এত হোয়াটসঅ্যাপের ভিডিও কলের সুবিধাও ছিল না, যে একটু ভিডিও কলে রুগীকে দেখে নিলাম, এক নজর দেখে নিলাম, দেখে নিলেও তো অনেক কিছু বোঝা যায়। আর আমার মাথার মধ্যে এটাও তখন আসেনি যে 4th গ্রেডের হেমোরয়েড, এটা একটা জটিল কেস, ওষুধ দিয়ে কি হবে কি হবে না এত কিছু আমি আর তখন ভাবতাম না। এখন ভাবি কোন কেস স্কোপ লিমিটেশনের কিছু বিষয় আছে, সেগুলো আমাদেরকে চিন্তা করতে হয়। তো যাকে পরিণতি কি হবে যদিও জানতাম, কিন্তু তখন আর মাথায় ওইভাবে আসেনি। মহিলা এসে কাঁদো কাঁদো কণ্ঠে এমন ভাবে এসে ধরেছে। হ্যাঁ, তো আসলেই তো কেসটা সার্জনের হাতের মুঠাই ছিল, একদম হাতের মুঠাই ছিল। হ্যাঁ, এবং সার্জন একদম মানে ছুরি নিয়ে রেডি ছিল, পেটে একদম ঝামেলা বিদায় করে দাও। এবং তিনি রুগীকে কিন্তু ভয়ও দেখাইছেন, অপারেশন না করলে আপনি কিন্তু শেষ। হ্যাঁ, অপারেশন না করার মতন ডিসিশন নিয়েন না, জীবন চলে যেতে পারে। তারপরেও হাজবেন্ড ওয়াইফ দুইজনের ডিসিশন নিয়ে বাসায় চলে যায়। হ্যাঁ, আর তারপরে আমার কাছে আসে, যেহেতু আমার ওই আরেকজন পেশেন্টের রেফারেন্স ছিল, সে খুব ভালোভাবে রেফারেন্স দিয়েছে। আর আমার আসলে কি তখন এরকম এত অভিজ্ঞতাও ছিল না যে এইরকম ইমার্জেন্সি কেসে হোমিওপ্যাথি দিয়ে আসলে আমি কি করতে পারবো, আদৌ কিছু হবে কিনা। তো রুগীর স্ত্রী ক্লিনিকে এসে বললেন যে আপনি আমার কাছে শোনেন, আমি সবকিছু বলতে পারবো, ওনার ইনস এন্ড আউট যা যা আপনার তথ্য দরকার আমি সবকিছু বলতে পারবো। তো আমি ওনার কাছ থেকে শুনলাম, শুনে ওনাকে ওষুধ দিয়ে দিলাম। তো ওনার স্ত্রী রুগী সম্পর্কে আমাকে অনেক তথ্য দিলেন, সেই তথ্যের ভিত্তিতে আমি পপুলাস 30 একটা ডোজ ওনাকে দিয়ে দিলাম।
প্লাসিবো দিলাম, দিয়ে ছেড়ে দিলাম। ওষুধ খাওয়ার ঠিক কয়েকদিন পরেই রুগী নিজে হেঁটে আমার চেম্বারে দেখা করতে আসলেন, নিজে হেঁটে, নিজের পায়ে হেঁটে আসলেন। ওনার মিসেস ওষুধ নেওয়ার সম্ভবত 7 দিন পরে তাকে নিয়ে আসছিল। মানে কি, যেদিন তাকে ওষুধ দিলাম সেদিন সে আমার চেম্বারে আসতে পারলো না, অ্যাম্বুলেন্সে করে সে বাসায় গেল। 1 ইঞ্চি বিছানা থেকে যে 1 ইঞ্চি নড়বে সেটার উপায় নাই, চেয়ারে বসতে পারতেন না, ব্যথার কারণে তার অবস্থা অত্যন্ত খারাপ ছিল। সারাদিন বিছানায় কেবল একটা নির্দিষ্ট এইভাবে, এইরকম করে দেখা যাচ্ছে না, এইভাবে কাত হয়ে সে শুয়ে থাকতো। তিনি চলে আসলেন আমার ক্লিনিকে, আমার চেম্বারে নিজের পায়ে। তো আমি রুগীকে বললাম যে ভাই, আপনি নিজে এবার বুঝায় বলেন সেদিন আপনার সাথে আসলে কি ঘটনা ঘটেছিল। হ্যাঁ, তো আপনি কেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, কি হয়েছিল, আর আমাদের এই হোমিও ওষুধ খাওয়ার পরে আপনার শরীরের মধ্যে কি এমন মিরাক্কেলাস পরিবর্তন ঘটে গেল যে আপনি এই 1 সপ্তাহ না যেতে আপনি হেঁটে হেঁটে আমার চেম্বারে চলে এলেন। রুগী দেখেন, ভালো করে খেয়াল করেন, আমি তো রুগী না দেখেই মেডিসিন দিয়েছি না, আমি এখন ভেরিফাই গুলো আপনাকে শেখাচ্ছি। হ্যাঁ, দেখেন রুগী এই আমার চেম্বারে এরকম করে, এই জাস্ট এইভাবে এরকম করে বসে আছে, এরকম করে বসে তাই কথা বলতেছে। যে ফোলা এত বেশি ছিল যে আমি মুভ করতে পারছিলাম না। হ্যাঁ, এমন কি যে এমন কি যে পজিশনে শুয়েছিলাম সেই পোস্টারও চেঞ্জ করতে পারছিলাম না, সিভিয়ার পেন হচ্ছিল, আমি কোনোভাবে বসতে পারছিলাম, গালে কিন্তু এরকম হাত। তো আমি বললাম যে আচ্ছা বলেন দেখি কোন কন্ডিশনে আপনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, হ্যাঁ তার আগে কি হয়েছিল। তো রুগী বলছে যে আমার ক্রনিক কনস্টিপেশন। রুগী কিন্তু খুব শিক্ষিত পার্সন আর কি, উচ্চ শিক্ষিত। আমার ক্রনিক কনস্টিপেশন, এর কারণে মাঝে মাঝে আমার মলদারটা একটু ফুলে যায়। তো আমি নিয়মিত ইসবগুলের ভুসি খাই, সকালবেলা উঠে মর্নিং ওয়াক করি, এই করলে আমি ম্যানেজ করে ফেলি। এরপরে না হলে আমি সিস ওয়াটার বাথ নিই, মানে ওই যে গরম পানির যে সেঁকটা দেয়, এটাতে আমি উপকার পাই। কিন্তু এবার কোনোভাবেই রিলিফ পাচ্ছিলাম না। দ্বিতীয় দিন যখন মর্নিং ওয়াক করলাম, তখন মর্নিং ওয়াকের পরে এটা প্রচুর বেড়ে গেল। তাই আমি পরের দিন ডাক্তারের কাছে গেলাম। পেশেন্টের ওয়াইফ বলছে যে পাইলসের সাইজ এত বেড়ে গেছে যে প্রেসার দিয়েও ভিতরে ঢোকানো যাচ্ছে না, এমনটা এর আগে কখনোই হয়নি। হাসপাতালে পেন কিলার ইনজেকশন দেওয়ার পরেও পাইলস ঢোকানোর চেষ্টা করে ডাক্তার, কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। সার্জন বলছিল যে এরকম সোয়েলিং আর ফোলার জন্য, এত সোয়েলিং হয়েছে, মানে ফোলা এবং ব্যথা, এর জন্য এই মুহূর্তে সার্জারি করা যাবে না, তাকে হায়ার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিয়েছে এবং সিজবাতটা চালায় যেতে বলেছে, এবং দ্রুত 1-2 দিন, মানে পারলে 1-2 দিনের মধ্যে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে তাকে অপারেশন করে ফেলতে বলেছে। তো আমরা অপারেশনে যেতে চাইনি, এই জন্য ডাক্তারকে ডিসচার্জ নোট নিয়ে আমরা চলে আসছি। তো দেখেন, আমরাও কিন্তু মাঝে মধ্যে একটু আলোচনা করি, কেসটা ওখানেই থাক, আমরাও মাঝে মধ্যে পপুলার স্টেটে চলে যাই। আপনারাই চিন্তা করেন, এই ক্লাসের লেকচার শুনতে শুনতে আপনাদের খেয়ালই থাকে না, 2-1 অ্যাক্টিভ থাকেন, 2-1 আপনারা দেখি বিভিন্ন ধরনের স্যাম্পল দিতে থাকেন, ভালো লাগে। আবার অনেকে দেখা যাচ্ছে যে জাস্ট শুনেই যাচ্ছেন, এক ঘুরেই শুনে যাচ্ছেন, মনে হয় যে মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেছেন, অথবা বিরক্তি হলে অবশ্য কেউ থাকার কথা না, বিরক্তি যারা হন তারা মোবাইলটা চালু রেখে অন্য কাজ করেন। হ্যাঁ, আর যারা মন্ত্রমুগ্ধের মতন শুনেন তারা কিন্তু শুনে যান। তো দেখেন, আমিও বেসিক্যালি পপুলাস প্রকৃতিরই আমার কাছে মনে হয়। হ্যাঁ, আমি আমার স্টুডেন্টদের কাছে বলা যায় এক ধরনের অবিডিয়েন্ট টিচার, হ্যাঁ বাধক টিচার আর কি। হ্যাঁ, যে ক্লাসে কেউ যদি কোনো প্রকার বিরক্ত করে, ডিস্টার্ব করে, আমি কিন্তু ইগনোর করি, আমিও অত বেশি উপেক্ষা করি না, মুখে কিছু বলি না, একদম চুপচাপ থাকি। আপনারা হয়তো নিজেদের স্বভাবের মধ্যেও পপুলাসের মিল অনেকেই খুঁজে পেয়েছেন। এরকম এই যে এখানে আপনারা আজকে কতজন আছেন, আজকে প্রায়
47 জন আছেন। 47 জনের মধ্যে তো কেউ না কেউ কোকুলাস আছেন, নিজের সাথে তো অনেক মিল তো আছে। হ্যাঁ, তো একটা বিষয় আমি একটু পরিষ্কার করে বলি, ফিলোসফি, যদিও কেস থেকে একটু বাইরে চলে যাচ্ছে, হঠাৎ করে মাথায় আসলে এই কারণে বলছি। আমাদের এই যে বডি, হিউম্যান যে বডি আমাদের, এই বডির মধ্যে শত শত ধরনের মিনারেলস আছে, খনিজ লবণ যেটা আমরা বলি মিনারেলস। আমাদের শরীরে পানি আছে, আমাদের শরীরে অনেক ধরনের কেমিক্যালস আছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো মেডিসিন বা ওষুধের ছোট্ট ছোট্ট অংশ বা পার্ট, ভালো করে বোঝেন ফিলোসফি কিন্তু, হ্যাঁ, আমাদের সবার ভিতরেই ধরেন যে 100 বা 200 ওষুধের ছোট ছোট অংশ আগে থেকে ইনস্টলড হয়ে আছে। যেমন আমি নিজের চরিত্রের কোনো অংশে হয়তো বা নেট্রামিউর হতে পারি, কোনো অংশে হয়তো ইগনেশিয়া হতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে প্লাটিনাও হতে পারি। হ্যাঁ, আমি সমাজের সামনে আলাদা আলাদা পরিস্থিতিতে নিজের এই ক্যারেক্টার গুলাকে ছোট ছোট অংশে প্রকাশ করি। এটা হয়, রিয়াকশন হয়, পাবলিকালি আমার রিয়াকশন আছে। আমার মনের ভেতরে মাঝে মধ্যে কোনো কোনো বিষয় নিয়ে ইগো আসে, মাঝে মধ্যে আমি হয়তো হটিও হয়ে যাই, মাঝে মধ্যে আমার এই চিন্তা আসতেছে ওই চিন্তা আসতেছে। কিন্তু ভালো করে শোনেন, কিন্তু অসুস্থ অবস্থায় বা রোগের সময় কি হয় এটা আমাদের দেখতে হয়। আমাদের ভিতরে এই যে ধরে নিলাম 100টা ওষুধ আছে, সে সময় কোনো একটা বিশেষ ওষুধ একদম টপে চলে আসে, প্রকাশ পায়, সবার উপরে ভেসে ওঠে, ব্যাস আপনার কাজ হলো ওইটাকে দেখা। এর আসল মানে এই নয় যে আপনি একটা নির্দিষ্ট মেডিসিনের ধাঁচে করা মানুষ, আপনি কিন্তু নির্দিষ্ট কোনো পার্সোনালিটির মানুষ নয় ওই সময়ে, ঠিক আছে? এটা ভালো করে মাথায় রাখেন। ওই সময়ে ওই 100টার মধ্যে একটা টপে চলে আসছে। আপনাদের সবার ভিতরে এরকম একটা মিশ্র রূপ কিন্তু লুকিয়ে আছে, আমাদের সবার ইয়েতে লুকায়ে থাকে। আমরা জীবনের প্রত্যেকটা আলাদা আলাদা ফেজে, আলাদা আলাদা পরিস্থিতিতে সম্পূর্ণ আলাদা আলাদা উপায়ে রিয়াকশন করি, রিয়াক্ট দেখাই, প্রতিক্রিয়া দেখাই। জীবনের আনন্দময় সময়ে আনন্দিত হলে যেরকম আচরণ করে সেরকম আচরণগুলা হয়। এইটা কিভাবে হয়? আমাদের শরীরের বিভিন্ন হরমোন, আমি একসময় আলোচনা করেছিলাম, হরমোন আমাদের অনেক ধরনের হরমোন আছে। কিছু হরমোন আছে যেগুলা আনন্দ প্রকাশের, হ্যাপিনেসের জন্য, কিছু আছে স্যাডনেসের জন্য। তো আমাদের শরীরের হরমোনগুলা কিন্তু আলাদা আলাদা ভাবে বিভক্ত, শত শত হরমোন কিন্তু আছে, অ্যালকালয়েড আছে। তো এগুলো আমাদের ভিতরে আগে থেকে ইনস্টলড হয়ে আছে। আমরা যখন আমাদের এই পৃথিবীতে আমরা জন্ম নিলাম তখন থেকে এইগুলো আমাদের ভিতরে আছে। কেউ হয়তো 50টা ওষুধের অংশ নিয়ে জন্মাইছে, কেউ 100টা, কেউ 200টা, এটা নির্ভর করে, ম্যান টু ম্যান ডিপেন্ড করে। কিন্তু মানুষ যখন অসুস্থ হয় তখন ওগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ওষুধের ট্রেট কতদিন বুঝলাম, ট্রেট কি বৈশিষ্ট্য একদম টপ মোস্ট লেয়ারে চলে আসে, উপরে চলে আসে। ঠিক একইভাবে আমাদের চিন্তা ভাবনাও অনেক রকম হয়। একজন নর্মাল পার্সন বা সুস্থ মানুষ হিসেবে আমাদের মাথায় কিন্তু শত ধরনের চিন্তা আমরা করতে থাকি, আমাদের মনেও চিন্তা আসে, আমি কেন বাকি মানুষের মতন এত বললাম না, আমি কেন বিল গেটস এর মতন ধনী হতে পারলাম না, আমার মনে রাগ কেন আসে, হ্যাঁ, সুস্থ অবস্থায় আমি রাগ করি, ঝগড়া করি, সবকিছুই করি, আবার অসুস্থ হলেও করতেছি। তো আমাদের দেখতে অসুস্থতার জিনিসটা কি থাকতেছে। তো আমি বাহিরে কোনো সুন্দর জিনিস দেখে ধরেন এক্সাইটেড হয়ে গেলাম, আমি কোনো জিনিসকে লাইক করলাম, ভালোবেসে পড়লাম, পছন্দ, একটা সুন্দর মেয়ে যাচ্ছে, আমি তার দিকে তাকালাম, তার প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হলো। হ্যাঁ, তো সুস্থ অবস্থায় মনের ভিতরে বিভিন্ন রকম উপাদান কাজ করে, কিন্তু আমি যখন অসুস্থ হই তখন ওগুলোর মধ্যে থেকে কেবল বিশেষ একটা বৈশিষ্ট্য বা চিন্তা ভাবনা একদম প্রমিনেন্ট হয়, প্রধান হয়ে বাহিরে প্রকাশ পায়। যেমন রোগী এসে বলে যে ডাক্তার সাহেব আমার কিন্তু খুব রাগ হয়। রোগী কি বলে? ডাক্তার সাহেব আমার কিন্তু খুব রাগ হয়।
কিন্তু রাগ তো সুস্থ অবস্থায় আগেও হতো। তাহলে আগের রাগের সাথে এই অসুস্থ অবস্থার রাগের তফাৎটা কি, ফারাকটা কি, এটাই আমাদেরকে খুঁজে বাইর করতে হয়। যখন রুগীকে আমরা জিজ্ঞাসা করি যে আপনার রাগ কেমন, রুগী বলে হ্যাঁ ডাক্তার সাহেব আমার তো রাগ হেভি, আমার আগেও রাগ হতো, এমনকি রাগ তো আমি আগেও করতাম। তাহলে আগের রাগের সাথে এখনকার পার্থক্যটা কোথায়, ফারাকটা কোথায়? কোনো ফারাক আছে? না ডাক্তার সাহেব। হ্যাঁ, তবে আগের সাথে এখনকার রাগের সেরকম ফারাক নাই। তবে আগে আমি রাগ করতাম, এখন রাগ করতাম, কিন্তু একটু মনে হয় যে এখন আমি কারো উপরে রাগ, মানে আমি এখন অসুস্থ, এখন আমি কারো উপরে রাগ প্রকাশ করার আগে অন্ততপক্ষে একটাবার চিন্তা করি, আমার মনে অন্ততবার একটাবার চিন্তা আসে। এই যে রাগ প্রকাশ করার আগে মনে অন্তত একবার চিন্তা করার বিষয়টা, এটাই হলো হোমিওপ্যাথির কেস টেকিং এর এন্ট্রি পয়েন্ট। আপনি এই দিক দিয়ে রুগীতে ঢুকতে পারবেন। হ্যাঁ, আমরা সালফারের ক্ষেত্রে যেরকম আপনাদেরকে শেখাইছি, একদম রাগ হঠাৎ করে রাগ হয়ে গেল, সব সালফার না, কিছু সালফার হঠাৎ করে রাগ হলো, রাগের মাথায় ধামধুম করে উল্টাপাল্টা বুকে টুকে ইয়ে করে দিল, দিয়ে সাথে সাথে কুইক রিপেন্ট, খুব দ্রুত তার মধ্যে অনুশোচনা, হ্যাঁ সরি ভাই ভুল করে ফেলছি, আমি আসলে রাগের মাথায় কি বলে কিছু মনে করো না, প্লিজ ভাই ইয়ে করো। এটা একটা সালফারের একটা পয়েন্ট। তাহলে এই জায়গাও একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে। তো আমরা রুগীকে বলতে পারেন চেপে ধরে জিজ্ঞাসা করবো যে আচ্ছা আপনি যখন রাগ করেন, রাগ করার আগে নিজের মনে কি চিন্তা করেন, কেন চিন্তা করেন, রাগ করার আগে কেন আপনার মাথায় এই চিন্তা আসে? তখন রুগী বলবে যে আমার এই রাগের কারণে সামনের মানুষটা যেন কষ্ট না পায়, কুকুলাসের ভাবনা, আমার রাগের কারণে সামনের মানুষটা যেন কষ্ট না পায়। কিন্তু আগে এই ভাবনাটা আসতো না, আমি মনে মনে দুধ ছাই, সামনের মানুষটা কষ্ট লাগে লাগুক, দুধটা দিই বসায়, দুটো কথা শোনায় দিই, ওর যা লাগে লাগুক, আমার তাতে কি। কিন্তু এখন সে রুগী হয়ে গেছে, কোকুলাস হয়ে গেছে, এখন সে ভেতরে রাগ প্রকাশ করার আগে চিন্তা ভাবনা করে যে আমার রাগ প্রকাশ করলে সে তো আবার কষ্ট পাবে। তো এই যে চিন্তা ভাবনাটা, এই একটা বড় পরিবর্তন বা বদল তার মনের মধ্যে চলে আসে অসুস্থ হওয়ার অবস্থায়। তো এই রুগী হয়তো আপনাকে মুখে পরিষ্কার করে বুঝিয়ে বলতে পারছিল না, কিন্তু যখন আপনি তার কথার উপরে একটু জোর দিবেন, একটু স্ট্রেস দিবেন, একটু প্রেসার দিবেন, তখন সে সুন্দরভাবে বলবে। হ্যাঁ, এগুলাই হলো আসল কেস টেকিং।